আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লায়ন মোহাম্মদ নিলয় পারভেজ, কাজ করছি মানবাধিকার নিয়ে। আজকের ভিডিওটা বেসিক্যালি আমি বানাচ্ছি যে মানবাধিকার সংস্থাগুলোতে নতুন সদস্য আনার ক্ষেত্রে এবং নতুন সদস্য হওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করবেন। একটা কথা মনে রাখবেন, মানবাধিকার সংস্থা এমন একটা সংগঠন যেই সংগঠনটা মানুষের ন্যায্য অধিকারটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে স্বাধীনভাবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো বলেন, সিস্টেমের সাথে বলেন, ওপেনে লড়াই করার একটা সক্ষম একটা অর্গানাইজেশন। এখন এই অর্গানাইজেশনটাই যদি ক্রাইমে জড়িয়ে যায়, সেক্ষেত্রে সেই অর্গানাইজেশন কি করে জাতিকে ভালো কিছু দিবে? এটা কি কখনো সম্ভব? এটা অবশ্যই সম্ভব না। আপনারা খেয়াল করেছেন বা লক্ষ্য করেছেন যে বাংলাদেশে বর্তমানে অলিতে গলিতে ব্যাঙের ছাতার মতো মানবাধিকার সংগঠন ছড়িয়ে পড়েছে। কেন? এটা তো কথা ছিল না। মানবাধিকার সংগঠনটা দুইটা ক্যাটাগরিতে আসবে। একটা হচ্ছে ন্যাশনাল বেস, যেটা জাতীয় মানবাধিকার কাউন্সিলের বা মানবাধিকার কমিশনের আন্ডারে থাকবে, আর একটা ইন্টারন্যাশনাল বেস, যেটা সরাসরি আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের নিয়ন্ত্রণে থাকবে। এবং আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সাথে যেটা কাজ করবে, তারা একটু পাওয়ারফুলও হবে এবং স্বাধীন চেতাও হবে। কিন্তু বাংলাদেশে বর্তমান সময় দেখা যায় যে অলিতে গলিতে বিভিন্ন জায়গায় মানবাধিকার সংগঠনের নামে কার্ডের বিজনেস চলে। না, সত্যিকার মানবাধিকার সংগঠন কখনো আপনার সাথে কার্ডের বিজনেস করবে না, কারণ তাদের ইন্টেনশন থাকবে মানবাধিকার, মানুষের অধিকার বাস্তবায়নটাকে বাস্তবায়ন করা, মানুষের অধিকারটাকে স্থাপন করা। একটা মানুষ লাঞ্ছিত হয়ে গেলে তাকে সেখানে ন্যায় বিচার পাইয়ে দেওয়া। তার মানে এই নয় যে নিপীড়িত মানুষ যিনি রয়েছেন তার কাছ থেকে একটা মানবাধিকার কর্মী হয়ে সে আপনার কাছ থেকে একটা বাড়তি চার্জ করবে না। যেই সংস্থা মজলুমের পিছনে কাজ করবে, যেই মজলুমকে ন্যায় বিচার পাওয়ানোতে মানবাধিকার সংস্থাগুলো কাজ করবে, অবশ্যই সেই মানবাধিকার সংগঠন ওই মজলুমের যাবতীয় খরচও বহন করবে। কিন্তু আমাদের দেশে বর্তমানে মানবাধিকার সংগঠনগুলো হয়ে গেছে যেমন সাংবাদিকদের অনেক ক্যাটাগরি দাঁড়িয়ে গেছে। বাংলাদেশে এখন প্রকৃত যারা সাংবাদিক তাদের ভ্যালু কমে যাচ্ছে দিন দিন, কারণ অলিতে গলিতে সাংবাদিকের কোনো দুঃখ নাই। বাংলাদেশে যদি মনে করেন আপনি শিক্ষিত লোকের দুঃখ আছে, কিন্তু সাংবাদিকের কোনো দুঃখ নাই। তো সেই ক্ষেত্রে অলিতে গলিতে সাংবাদিক আর অলিতে গলিতে এখন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট জন্ম নিচ্ছে। সো সেই ক্ষেত্রে এখানে যেটা করতে হবে, একজন মানবাধিকার কর্মী হিসেবে আপনার প্রথম যে কাজটা হয়েছে, এই ধরনের ভুইফোর মানবাধিকার সংগঠনগুলোকে শনাক্ত করুন। শনাক্ত করলে আমার যে একটা সংগঠন রয়েছে, শনাক্ত করে আমার এই সংগঠনের কাছে আপনারা রেফার করুন। আমরা তাদের বিরুদ্ধে সরাসরি কাজ করছি বর্তমানে। কারণ মানবাধিকার নিয়ে একটা মানুষ নিপীড়িত হয়ে যখন সমাজ থেকে বিচ্যুতি হয়ে যখন আইন থেকে সে নিজের ভরসা হারিয়ে ফেলবে, তখন সে আসবে মানবাধিকারের কাছে। আর সে যদি মানবাধিকারের কাছে এসেও প্রতারিত হয়, তবে সে যাবে কার কাছে? আমাকে এই প্রশ্নের জবাব কি কেউ দিতে পারবেন? পারবেন না। তো এই ক্রাইমটাকে আটকানোর জন্য আমাদের একটা মাত্র উপায় আছে, সেটা হচ্ছে এই যে মানবাধিকার সংগঠনগুলো রয়েছে এখানে সেখানে অলিতে গলিতে নামে বেনামে, এদের একটা তালিকা তৈরি করুন, এদের মূল কর্মকাণ্ডগুলো দেখুন। একটা জিনিস খেয়াল করে দেখুন যে আপনি যে মানবাধিকার সংগঠনের সাথে অ্যাজ এ হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট মানবাধিকার কর্মী হিসেবে কাজ করছেন, আপনার সংগঠন আসলে কি টপিকের উপরে কাজ করছে? সে কি সালিশি বাণিজ্য করতেছে, বা সে কি ওই যে সেটেলমেন্টের বিজনেস করতেছে, বা সে কি টাকা পয়সা উত্তোলনের ব্যবসা করতেছে? না, একজন মানবাধিকার কর্মী এবং একটা মানবাধিকার সংস্থা কখনোই আপনি রহিমের কাছে টাকা পাবে, করিম সেই রহিম এসে আপনার কাছে দিবে, কন্ট্রাক্ট দিবে যে ভাই এই টাকাটা উঠিয়ে দেন, আপনাকে 1 লাখ পাবো, 20,000 দিব। এই ধরনের যদি কাজ করে, এটা মানবাধিকারের কাজ না, এটা কোনো মানবাধিকার সংগঠনের কাজ না। ভাইয়ে ভাইয়ে জমি জমা নিয়ে কোন্দল করতেছে, সেটাকে সালিশি ব্যবস্থার মধ্যে পড়ে যে সেটাকে মিটমাট করার নামে উভয় পক্ষের কাছ থেকে যে ফায়দা লুণ্ঠন করা, এটাও কিন্তু মানবাধিকার সংগঠনের কাজ না। কিন্তু আমি লক্ষ্য করেছি ভুইফোর মানবাধিকার সংগঠনগুলোর প্রধান টার্গেটই থাকে সালিশি বাণিজ্য, আর্থিক লেনদেন, অর্থনৈতিক লেনদেন এবং পারস্পরিক আন্তরিকতাটা কিভাবে নষ্ট করে এবং সুন্দর একটা করবে, সেটার একটা সুন্দর মেকানিজম নিয়েই তারা নামে। কারণ প্রাথমিকভাবে তারা কি করে? কার্ডের বিজনেস শুরু করে। আরে ভাই, একজন মানবাধিকার কর্মী সে কাজ করতে পারবে কিনা সেটা দেখার বিষয় রয়েছে। সেটা না দেখেই আপনি তাকে কার্ড ধরিয়ে দিলেন, সে কার্ড শো করে কি করবে? কিচ্ছু করতে পারবে না। সো এই জন্য মানবাধিকার কর্মী হলেই সে আসলে মানবাধিকার কর্মী কিনা সেটা ছোট্ট কিছু ট্রিক্স দিয়ে আপনি বুঝে নিতে পারবেন। আমি পরবর্তী যে কোনো একটা ভিডিওতে এই বিষয় নিয়ে ডিসকাস করব। তবে হ্যাঁ, এখন ডিসেম্বর মাস চলে, জানুয়ারি মাস সামনে রয়েছে। অনেক মানবাধিকার সংগঠনই, যেমন আমরাই বছরে 1-2 বার
আমাদের সংগঠনের সদস্য সংখ্যা বাড়াই। অবশ্যই আমাদের সদস্য সংখ্যা এত দ্রুত বাড়ে না, কারণ আমাদের কিছু মেকানিজম আছে, এটা ফলো করতে হয়। আমাদের সাথে সবাই কাজ করতে পারে না, কারণ আমরা মানবাধিকার নিয়ে কাজ করছি। তো মানবাধিকারের লাইনটা একটু কঠিন, একটু এই ব্যাপারটায় সংগ্রামী হতে হবে, আপনাকে প্রতিবাদী হতে হবে, আপনাকে স্ট্রং হতে হবে, আপনার সব দিকে আপনাকে শক্ত থাকতে হবে, তবেই আপনি একজন স্ট্রং মানবাধিকার কর্মী হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করাতে পারবেন। সো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি বর্তমানে যে এই ভুইফোর মানবাধিকার সংগঠনগুলো রয়েছে, এই সংগঠনগুলোকে কি করে আমরা এক্সপোজ করে সমাজের কাছে মানুষকে সচেতন করে এই সংগঠনগুলোকে সমাজ থেকে দূর করা যায়, তবেই মানবাধিকার সংগঠনগুলো তার ন্যায্য অধিকার বুঝে পাবে এবং মানবাধিকার সংগঠনগুলো নিজের মতো করে কাজ করতে পারবে। এবং আমি আহ্বান করব অন্যান্য সংস্থাগুলোকে, যে সংস্থাগুলো প্রকৃত মানবাধিকার নিয়ে কাজ করছেন, তারা অবশ্যই আমার সাথে একাত্মতা প্রকাশ করবেন। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই, কারণ একটা ভালো মানবাধিকার সংগঠন কখনোই তার মেম্বারকে অন্য একটা সংগঠনের বিরুদ্ধে ভুল কিছু বোঝাবে না বা খারাপ কিছু বোঝাতে যাবে না। মানবাধিকারটা হচ্ছে মানুষের অধিকার বাস্তবায়ন, একটা নিরপেক্ষতা বাস্তবায়ন করা। সেই বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে যদি নিজেরাই দুর্নীতিতে জড়িয়ে পড়ে, তাহলে সেটা অবশ্যই মানবাধিকার হয়ে যায় না। অতএব মানবাধিকার যদি বাস্তবায়ন করতে হবে, আগে নিজেকে মানবিক হতে হবে। কারণ ব্যক্তিগত বিষয় নিয়ে নড়াচড়া না করে মানবিক যে বিষয়গুলো রয়েছে, যে ন্যায় অন্যায়ের বিষয়গুলো রয়েছে, সেটা যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যেতে পারে, তবে মানবাধিকার রক্ষা করা সম্ভব। সালিসি বাণিজ্য, টাকা উত্তোলন করা বা কার্ডের বিজনেস করা কখনো মানবাধিকার কর্মীর কাজ হতে পারে না। একজন মানবাধিকার কর্মী সে সংবাদ কর্মী হতে পারে, সংবাদ কর্মী হয়ে মানবাধিকার কর্মী হতে পারে, বাট একজন মানবাধিকার কর্মী সে সংবাদ কর্মী হতে পারে না। একজন মানবাধিকার কর্মী এটা কোনো পেশা হতে পারে না, এটা আপনার ভলান্টিয়ারি একটা সার্ভিস, আপনি স্বেচ্ছাসেবক। সো এখানে অনেকে আসে নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে, না, মানবাধিকার সংগঠন কখনো আপনার ক্যারিয়ার আপনি একটা সম্মানের জায়গা পাবেন ওয়ার্ল্ড ওয়াইড। যেগুলো ন্যাশনাল বেস কাজ করে সত্যিকার ভাবে, তারা আপনাকে দেশীয়ভাবে একটা সম্মানের জায়গা দিবে। যেগুলো ইন্টারন্যাশনালি কাজ করে, তারা আপনাকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা সম্মানের জায়গা দিবে ডেফিনেটলি। সো সেই ক্ষেত্রে একজন প্রকৃত মানবাধিকার সংগঠনের একজন সংগঠকের যে মর্যাদা, এগুলো হচ্ছে এই ভুইফোর সংগঠনগুলোর কারণে নষ্ট হচ্ছে। অতএব বেঙ্গল হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল, আমি যে সংগঠনের হয়ে কাজ করছি, এই সংগঠনে আপনি যুক্ত হবেন কি হবেন না সেটা পরের ব্যাপার, কারণ আপনি যখন আমাদের এখানে অ্যাপ্লাই করবেন, আমাদের কিছু কন্ডিশন আছে, এগুলো পূরণ করতে পারলেই আপনি আমাদের সংগঠনের আওতাভুক্ত হতে পারবেন এবং নির্ধারিত কিছু নিয়ম কানুনের মধ্যেই আমরা কাজ করে থাকি। কিন্তু এই ভুইফোর যে সংগঠনগুলো আছে এখানে সেখানে, মানে অলিতে গলিতে, এই সংগঠনগুলো সম্পর্কে যাদের ব্যাপারে আপনাদের সন্দেহ হয়, আপনারা কাইন্ডলি আমাদের ফেসবুক পেজ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের ইউটিউব, আমাদের টুইটার, আমাদের লিঙ্কডইন, মানে আমাদের যতগুলো সোশ্যাল নেটওয়ার্ক রয়েছে, আমাদের ইমেইল অ্যাড্রেস রয়েছে, এই যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, এই প্ল্যাটফর্মগুলোকে অনুগ্রহপূর্বক ইনফরমেশনগুলো আমাদের সাবমিট করবেন। আমরা খুব তাড়াতাড়ি এদের নিয়ে একটা জুডিশিয়াল ব্যবস্থাপনায় যাচ্ছি, কারণ আমরা চাই, আমাদের সংগঠনের বয়স খুব কম, আমরা এতদিন হয়েছে কাজ করতে নেমেছি, মাত্র 2 বছর অতিক্রম হয়েছে, আমরা তৃতীয় বছরে পড়েছি কাজের। সো সেই ক্ষেত্রে এই তৃতীয় বর্ষ আমরা অতিক্রম করব। সো এই 3 বছরে যতটুকু অ্যানালাইসিস করেছি আমরা, তাতে করে দেখা যায় যে ভুইফোর সংগঠনগুলোকে যদি আমরা শনাক্ত করতে না পারি এবং এদেরকে যদি বিতাড়িত করতে না পারি, তাহলে প্রকৃত মানবাধিকার বাস্তবায়নটা অসম্ভব হয়ে যাবে এবং মানবাধিকার কমিশনের প্রতি মানুষের যে একটা আস্থা, সেটা চলে যাচ্ছে এবং যাবে। অতএব এই ভুইফোর সংগঠনগুলোকে আগে উপস্থাপন করতে হবে। একটা নতুন মানবাধিকার সংগঠন এসেই লাইসেন্স নবায়ন করতে পারে না, কিন্তু তার অ্যাক্টিভিটিসটা হচ্ছে মূল বিষয়। সো সেই অ্যাক্টিভিটিস ঠিক আছে কিনা সেটা আপনি তাদের যে কর্মসংস্থান, যেই কর্মকর্তারা রয়েছে, যে সংগঠনের অধিপতি যারা রয়েছে, তাদের অ্যাটিটিউডে আপনি বুঝে যাবেন যে আপনি কোন সংস্থায় রয়েছেন। সো অ্যাটিটিউড আপনাকে বলে দিবে যে আপনি কি কাজ করছেন। সো কাজের উপর ডিপেন্ড করে অবশ্যই চাঁদাবাজি করবে না, ধান্দাবাজি করবে না, হ্যাঁ, অবশ্যই মজলুমের পিছনে দাঁড়াবে, আপনাকে নেগেটিভ কোনো আইডিয়া প্রদান করবে না। আবার এমনও আছে যে কার্ড বিজনেস করবে না। হ্যাঁ, আইডেন্টিটি কার্ডের একটা প্রয়োজন রয়েছে, সেটা একটা নির্ধারিত সময়ের মধ্যে, আর এটা অবশ্যই একটা সংগঠনে যুক্ত হলেই তাকে আইডি কার্ড প্রদান করা হয় না। একটা কোম্পানিতে যুক্ত হলেও আপনাকে সাথে সাথে সেই কোম্পানি থেকে আইডি কার্ড পরের দিন দিয়ে দিবে না। সো আইডি কার্ডটা কেন বিজনেস হয়ে যাচ্ছে মানবাধিকার সংগঠনে, এটা যেন না হয়, এই বিষয়গুলোতে খেয়াল রাখবেন। কারণ যারা প্রকৃতপক্ষে আইডি কার্ড, এবং আরেকটা জিনিস লক্ষ্য করেছি, অনেক মানবাধিকার সংগঠন বিজনেস প্রমোট করছে, তাদের ফেসবুক পেজকে প্রমোট করছে ডলার খরচ করে। কেন রে ভাই, আমি আজকে 2 বছর হলো এই সংগঠনটা শুরু করেছি, আমি সামনে ছিলাম না গত 2 বছর এতটা, এখন যেভাবে সামনে আসছি।
গত 2 বছরে এই সংগঠনে এতটা সামনে আমি আসতে পারিনি, যে কোনো একটা রেস্ট্রিকশন ছিল এই কারণে। তো এখন থেকে আমি কন্টিনিউয়াসলি এই সংগঠনের সামনের কাতারে থেকে এবং আমি অনেক ক্ষেত্রে নিজেই কাজ করব। সো সেই ক্ষেত্রে আমি খেয়াল করেছি যে কিছু মানবাধিকার সংগঠন আছে, তারা সংগঠকদেরকে তৈরি করে হিংসুটে মনোভাবাপন্ন করে, এবং তারা নিজেদের পেজটাকে, ফেসবুক পেজ, ওয়েবসাইট নাই অথচ ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটাকে তারা বুস্ট করে গ্রাহক বাড়াচ্ছে। মানে কি, তারা মানবাধিকার সংগঠনটাকে তারা বিজনেসে অ্যাজ এ বিজনেস প্রমোশন হিসেবে ব্যবহার করছে না। আপনি যদি মানুষের জন্য কাজ করেন, মানুষ আপনার পেজ ফলো করবে, লাইক করবে, আপনার পাশে দাঁড়াবে, পিছনে দাঁড়াবে। আর এখানে পেছনে দাঁড়ানোর তো কোনো কথা নাই। মানবাধিকার সংগঠক হিসাবে আপনার কাজ হচ্ছে আপনি মজলুমের পিছনে দাঁড়াবেন। সো যখন আপনি মজলুমের পিছনে দাঁড়াবেন, তখন আপনাকে মানুষ এমনিই পজিটিভভাবে গ্রহণ করবে। অতএব বিজনেস প্রমোট করে মানবাধিকার সংগঠনের এই যে ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল, ফেসবুক পেজ, অন্যান্য যে সোশ্যাল নেটওয়ার্ক পেজগুলো রয়েছে, এগুলো বুস্ট করার বা করার আমি কোনো যুক্তিগত কারণ দেখি না। একটা কথা আছে না, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। সংগঠন তৈরি হবে, 10 বছর বয়স হয়ে গেছে, সংগঠনের কোনো ভিত্তি নাই, সংগঠনের সোর্স অফ ইনকাম, সংগঠনের বেসিক যে বিষয়গুলো রয়েছে, যে সংগঠনের একটা সাংগঠনিক অ্যাকাউন্টস, সংগঠনের রুলিং ইস্যুগুলো, সংগঠনের ক্লিয়ারিটিগুলো, বার্ষিক আয় ব্যয় হিসেবগুলো, এগুলো নাই, অথচ তাদের বুস্টিং এর মাধ্যমে তারা মার্কেটিং করে যাচ্ছে। মানবাধিকার সংগঠন কখনো মার্কেটিং করবে না। আপনার মার্কেটিং এমনি হয়ে যাবে যদি আপনি সত্যিকার অর্থে মানবাধিকার কর্মী হয়ে থাকেন এবং সত্যিকার ভাবে যদি মানবাধিকার বাস্তবায়নে কাজ করতে পারেন। অর্থাৎ আমি চাই আপনারা ভেবে চিন্তে যে কোনো মানবাধিকার সংগঠনের সাথে আপনি যুক্ত হন, এটা কোনো বিষয় নয়। যে কোনো মানবাধিকার সংগঠনের সাথে যুক্ত হয়ে, কারণ আপনার অ্যাটলিস্ট আপনার ইন্টেনশনটা হচ্ছে মানুষের জন্য কাজ করা। সো সেটা আপনি যেখানে যাবেন সেখানে করতে পারবেন, বাট অবশ্যই একটা কোয়ালিফাইড মানবাধিকার সংগঠনের সাথে যুক্ত হয়ে কাজ করুন। এটা থাকবে আমার সর্বোপরি আবেদন। কারণ আপনি যদি ভালো একটা সংগঠনের সাথে কাজ না করেন, আপনি মানবাধিকার কর্মী হয়ে উঠবেন না, আপনি একজন সালিশ হয়ে উঠবেন, যেটা সমাজের জন্য সব সময় প্রযোজ্য নয়। সরাসরি পলিটিক্সের সাথে জড়িত কাউকে মানবাধিকার কর্মী ভাবা যায় না, কারণ কেউ অবশ্যই তার দলের বিরুদ্ধে কথা বলবেন। আর মানবাধিকার নিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাকে সিস্টেমের বিরুদ্ধে কথা বলতে হবে, সিস্টেমের বাইরে গিয়ে কথা বলতে হতে পারে, কারণ ন্যায় বাস্তবায়নের ক্ষেত্রে সত্য কথা সবার কিন্তু ভালো লাগে না। সবকিছু বুঝে শুনে একটা ভালো মানবাধিকার সংগঠনের সাথে যুক্ত হয়ে কাজ শুরু করে দিন, আপনিও হতে পারেন একজন দক্ষ মানবাধিকার কর্মী। আর ভুইফোর যে সংগঠনগুলো রয়েছে, অনুগ্রহপূর্বক তাদের ব্যাপারে সন্দেহ হলে আমাদের ইনবক্স করুন, আমরা তাদেরকে রিসার্চ করে খুব তাড়াতাড়ি হিউজ পরিমাণ ভুইফোর মানবাধিকার সংগঠনকে আমরা দেশীয় আইনে সুপর্দ করবো ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন। পরবর্তী ভিডিওতে আরো ডিসকাশন হবে। এখন থেকে নিয়মিত মানবাধিকার নিয়ে আমি ডিসকাস করব, কারণ আমি যেহেতু মানবাধিকার নিয়ে কাজ করছি, আমি সর্বপ্রথম চাচ্ছি যে মানবাধিকারটাকে যেন মানুষ পজিটিভ ভাবে নেয়, মানবাধিকারটা আসলে কি সেটা যেন বুঝতে পারে, মানবাধিকারটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। কারণ আমাদের শ্রম মেধাকে ব্যয় করছি মানুষের জন্য, এক শ্রেণী দুষ্ট মানুষ সেই শ্রম ও মেধাকে কলঙ্কিত করছে তাদের নিজেদের ফায়দার জন্য। এই জিনিসটা মেনে নেওয়া যায় না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আজকের মতো চলে যাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।